দেশে করোনায় আরো 7 জন সহ 127 জনের মৃত্যু। নতুন শনাক্ত 414। 2000 নতুন চিকিৎসক ও 6000 নার্স নিয়োগের সিদ্ধান্ত। 58 জেলায় ছড়িয়েছে ভাইরাস। রমজানে সবাইকে বাসায় তারাবি নামাজ আদায়ের নির্দেশনা। মসজিদে জামাতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 12 জন। জনস্বার্থে মেনে চলার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। সাধারণ ছুটির আওতার বাইরে 18টি মন্ত্রণালয় ও বিভাগ থাকছে শর্ত মেনে কলকারখানা খোলার সুযোগ। পর্যায়ক্রমে চালু হবে গণপরিবহন। গাজীপুরে মালয়েশিয়া প্রবাসী স্ত্রী সন্তান সহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা। খুনের আগে ধর্ষণ করা হয় মা মেয়েকে, জানালো পুলিশ। এবং করোনাকালে দারিদ্র্যসীমার নিচে নামতে পারে প্রায় 30% মানুষ। জুন পর্যন্ত 5 কোটি মানুষ পাবে ত্রাণ। ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 127 জনে। একদিনে 414 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগ দেওয়া হবে। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 1 মাস আগে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 6 জন। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে 4186 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 3416টি নমুনা পরীক্ষা করে 414 জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। মৃত্যু হয়েছে 7 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 127 জনে। এই আক্রান্তের মধ্যে 85.26% ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে। আমাদের ঘরে থাকা খুবই আবশ্যক, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 1 মাস আগে 6 জন থেকে আমরা এখন আক্রান্ত ব্যক্তি 4186 জন। স্বাস্থ্যমন্ত্রী জানান, কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের বিষয়টিও ভিত্তিহীন। করোনা মোকাবেলায় চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে বলেও জানান মন্ত্রী। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2000 নতুন ডাক্তার এবং 6000 নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরো জোরদার হবে। ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পিপিই ক্রয় বিক্রয় হচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ লিমন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া যে সবশেষ সংবাদ বুলেটিন, সেটিতে আসলে যে বিষয়গুলো উঠে এসেছে, মূলত গত 24 ঘন্টায় যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু 414। এবং এই মুহূর্তে যদি বলি, বাংলাদেশে করোনায় মোট শনাক্তকৃত যে রোগী, সেই রোগীর সংখ্যা কিন্তু 4000 পেরিয়েছে। অর্থাৎ গত কয়েকদিনের পরিস্থিতি যেটি ক্রমবর্ধমান ছিল, সেটি এখন 4000 পেরিয়ে 4186-তে গিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যারা যে শনাক্তকৃত রোগী পাচ্ছে তাদের আসলে মূলত কার মাধ্যমে শনাক্ত হয়েছে বা কিভাবে শনাক্ত হয়েছে এটি আর খুঁজে পাওয়া সম্ভব না। যে কারণে আসলে তারা এই বিষয়টি বলছেন যে কমিউনিটি ট্রান্সমিশনের এখন 3rd স্টেজ সেটিতে অবস্থান করছে বাংলাদেশ। এবং আজকে যে নমুনা পরীক্ষা হয়েছে মোট, সেটি কিন্তু 3416টি। আক্রান্তের কথা আগেই জানিয়েছি, 414 24 ঘন্টায় মোট 4146। নতুন মৃত্যু কিন্তু 7 জন, এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 127। এবং সুস্থ হয়ে গত 24 ঘন্টায় বাড়ি ফিরেছেন 16 জন, এবং এই সংখ্যা মোট 108। মৃতের সংখ্যাটা যদি বলি, মৃত কিন্তু 5 জন পুরুষ এবং 2 জন নারী। এবং বয়সভিত্তিক বিশ্লেষণে আমরা দেখি 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু 24%, 31 থেকে 40 বছরের মধ্যে 22%, এবং 41 থেকে 50 বছরের মধ্যে 18%। এছাড়াও কিন্তু যদি বলি 11 থেকে 20 বছরের মধ্যে 8% রয়েছে, 60 ঊর্ধ্ব রয়েছে 10%। এর যদি জেলাভিত্তিক যে বিশ্লেষণ সেটির দিকে তাকাই, তাহলে কিন্তু চিত্রটা অনেকটা এমন। আমরা জানি রাজধানী ঢাকার অবস্থা
খুবই খারাপ, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়, এবং তারই ভিত্তিতে কিন্তু ঢাকা জেলার অবস্থাও একই। সবচেয়ে জেলা ভিত্তিক বিশ্লেষণেও কিন্তু সবার আগে এগিয়ে আছে ঢাকা, এরপরেই কিন্তু নারায়ণগঞ্জ। আমরা এরপরে যেটি দেখছিলাম যে ঢাকার পরে নারায়ণগঞ্জ এবং তারপরে বলা হচ্ছে গাজীপুরের কথা, এবং পর্যন্ত প্রায় 58টি জেলা সংক্রমিত হয়েছে। তো এই ছিল আসলে আজকের যে সংবাদ বুলেটিন, তার সারাংশ আমার কাছে। রমজানে মুসল্লিদের বাসায় তারাবি নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদে তারাবি নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হলেও জামাতে 12 জন উপস্থিত থাকতে পারবেন, তবে কোনো ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। ইসলামী চিন্তাবিদরা বলছেন, আবেগতাড়িত হয়ে সরকারের এই সিদ্ধান্তকে উপেক্ষা করলে গুনাহ হতে পারে। তোহা খান তামিমের রিপোর্ট। মাহে রমজান বিশ্ব মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর রহমতের এ মাস। আত্মার পরিশুদ্ধি, পাপাচার থেকে মুক্তি লাভের আশায় সিয়াম সাধনার জন্য সারা বছর অপেক্ষা করেন ধর্মপ্রাণরা। তবে অপেক্ষার শেষটা এবার খুব সুখকর নয়। করোনা ভাইরাসের প্রভাবে শারীরিক দূরত্ব বজায় রাখতে যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ থাকায় এবার মসজিদে গিয়ে অন্যান্য নামাজ সহ তারাবির নামাজ আদায় করতে পারবেন না মুসল্লিরা। তবে পূর্বের নির্দেশনা অনুযায়ী জুমার নামাজের মতো ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ 12 জন জামাতে উপস্থিত থাকতে পারবেন। দেশ ও জাতিকে মহামারী থেকে রক্ষায় সরকারের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। মারাই যাবে এ কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু মৃত্যুর মুখে যাওয়ার ঝুঁকি এটা তো বোঝা যায়। নিশ্চয়ই তারাবি হবে, তবে বাইরের কোনো লোক যেতে দেওয়া হবে না, এই কারণেই যে মুসল্লিদের জীবনের ঝুঁকি জড়িত আছে এর সঙ্গে। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন, কিয়ামুল লাইল বা তারাবির নামাজের মতো নফল ইবাদত ঘরে আদায় করাই উত্তম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে যদি কেউ নিজের আবেগকে কাজে লাগাতে চায়, সে অবশ্যই গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ তার দ্বারা অন্য মানুষ আক্রান্ত হতে পারে, সেও আক্রান্ত হতে পারে। নিজ নিজ ঘরে আমরা তারাবির নামাজ আদায় করব এবং বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব। ইসলামী চিন্তাবিদরা বলছেন, যে ঘরে বারবার কোরআন শরীফের তেলাওয়াত হয় সে ঘরে রহমতের ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করা সহ আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করে থাকেন। তাই সংকটের এই সময়ে পরিবারের সদস্যদের নিয়েই ঘরেই তারাবির নামাজ জামাতের সাথে আদায় করলে পূর্ণ সওয়াব হাসিল করা সম্ভব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় ঢোকা ও বের হওয়ার প্রবণতা। অপকৌশলের ঢাল অ্যাম্বুলেন্স, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। করোনা পরিস্থিতিতে আগামী 5ই মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে 12টি মন্ত্রণালয় ও 6টি বিভাগ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কলকারখানা খোলার সুযোগ রাখা রয়েছে। এদিকে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও 5ই মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কোভিড-19 করোনা মোকাবেলায় পঞ্চমবারের মতো বাড়ল সাধারণ ছুটির মেয়াদ। তবে এবারের প্রজ্ঞাপনে খোলা রাখার নির্দেশ রয়েছে 18টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতি। রাখা হয়েছে শর্ত মেনে কারখানা চালুর সুযোগও। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে 5 মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়। তবে কোভিড মোকাবেলা ও বিস্তার রোধে খোলা রাখা হয় 10টি মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ এ তালিকায় রয়েছে খাদ্য, কৃষি, বাণিজ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ছুটির আওতায় থাকবে না বিভিন্ন মন্ত্রণালয়ের 7টি বিভাগও। এর মধ্যে রয়েছে জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ সহ স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ। শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে কারখানা খোলা রাখার সুযোগ রাখা হয়েছে এই প্রজ্ঞাপনে। ফলে ওষুধ শিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পসহ সকল কারখানা শর্ত মেনে চালু করা যাবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করার কথা বলা হয় এই প্রজ্ঞাপনে। বরাবরের মতো জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ও সংস্থাকে এ ছুটির আওতামুক্ত রাখা হয়। জনগণের প্রয়োজনে ছুটিকালীন ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।
করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় প্রবেশ ও বের হবার প্রবণতা। অনেক সময় নেওয়া হচ্ছে না নানা অপকৌশল। এক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স। আবার কর্তৃপক্ষের চাপে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কেউ কেউ চলাচল করতে বাধ্য হচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, পরিচয়ে যাই হোক মানতে হবে সরকারি নির্দেশনা। নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা, ঢাকার প্রবেশ মুখে সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে থামাতে বলেন দায়িত্বরত পুলিশ সদস্য। রোগীর সঙ্গে একই অ্যাম্বুলেন্সে গাদাগাদি করে পরিবহন করা হচ্ছে সাধারণ যাত্রীও। রোগীর সাথে যাত্রী নিচ্ছে কেন তবে? স্যার সরি বলেছি স্যার, আর কোনো সময় যাব না, কিন্তু আমার এরা দিয়ে দিয়েছে দেখে আপনি কে দিয়ে দিচ্ছে? ওই যে লোক দাঁড়া রয়েছে স্ট্যান্ডের মধ্যে, অনেক লোক দাঁড়া রয়েছে। তো বৃহস্পতিবার ভোরে গাবতলী এলাকাতেও এমন আরেকটি অ্যাম্বুলেন্স ধরা পড়ে পুলিশের হাতে। এখানে রোগী নেই, রয়েছে গাদাগাদি করে যাতায়াত করা 16 জন স্বাস্থ্যকর্মী। আমরা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিএইচএস জেনারেল হসপিটালে চাকরি করি। আমরা ডিউটি করার জন্য যাচ্ছি, বাধ্য হয়ে আমরা আসতেছি। আর আমরা বলছি গাড়ি দেওয়ার জন্য, বাট গাড়ি নাই। 3টা গাড়ি আমাদেরকে 3টা রুটে পাঠাইছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সচেতন করে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছি। যেহেতু তারা স্বাস্থ্যকর্মী, এই সময় তাদের অবশ্যই প্রয়োজন আছে এবং হসপিটালে কাজের জন্যই যাচ্ছে। বরাবরের মতোই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নামছে সাধারণ মানুষ। বাইক, অটোরিকশা করে ভ্রমণ করছেন এক স্থান থেকে আরেক স্থানে। ফাঁকা পেয়ে অনেকে ছুটছেন আবার উল্টো পথেও। এখানে রিক্সা নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, কিভাবে যাবে? যে ফোর্স আছে ওটা 2 ভাগ করে নিছে। এক ভাগ এখন দাঁড়াবে, 1 ঘন্টা করবে, 2 ঘন্টা করবে, তারপরে আরেক ভাগ রেস্টে যাবে। এদিকে শহরতলির কিছু কিছু চেকপোস্ট রয়েছে ফাঁকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঢিলেঢালা ভাব। এমন অবস্থায় পরিস্থিতি অবনতির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা দিনভর চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তেমন দেখা যায়নি। এছাড়া ক্যামেরা দেখলে তড়িঘড়ি করে দাঁড়িয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে। ফলে অরক্ষিত চেকপোস্টের এই সময়টাকে ব্যবহার করছেন সুযোগ সন্ধানী মানুষগুলো। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। সাধারণ ছুটি যত দীর্ঘ হচ্ছে, সামাজিক দূরত্ব মানা বা জনসমাগম না করার প্রবণতা যেন ততই কমছে। কেউ কেউ প্রয়োজনে ঘর থেকে বের হলেও বেশিরভাগই বের হচ্ছেন অপ্রয়োজনে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফাঁকি দেওয়ার প্রবণতা অব্যাহত থাকলে কোভিড-19 মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। আমাদের অফিস থেকে কিছু জিনিস ওই হাসপাতালে দিবে, ওই জীবাণুনাশক স্প্রে, কেমিক্যাল স্প্রে করার জন্য। ওগুলির তৈরি করার জন্য আমরা মেজারমেন্টের মাপ নিয়ে আসলাম। অজুহাতের যেন শেষ নেই। বেশিরভাগ মানুষের অজুহাতই চিকিৎসা সংক্রান্ত বিষয়। রোগী আনতে হাসপাতালে যাওয়ার কিংবা প্রয়োজনীয় ওষুধ কিনতে যাওয়ার বাহানা তাদের। তবে প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি অনেকেই। রয়েছে ব্যক্তিগত যানবাহনে জরুরি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া স্টিকার ব্যবহারের প্রবণতাও। আমার ওয়াইফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। হ্যাঁ, এটা মাঝে মাঝে উনি যখন অফিসে যান তখন এটা দিয়ে যান। তো এটা দেওয়া ছিল, হ্যাঁ, তো আনফর্চুনেটলি আমার এটা সরানো হয় না। আমি আসলে এভাবে ভাবি নাই। বাংলাদেশের সবে যে পাওয়ার প্ল্যান্ট আছে না, ওখানে যে আপনার যে মেশিন চলে, মেশিনের কেমিক্যালও দেওয়া হয়। বিনা প্রয়োজনে কিংবা ঠুনকো অজুহাতে যারা বেরিয়েছেন ঘর থেকে, তাদের বিষয়ে কঠোর হতে দেখা গেছে সেনাবাহিনীকে। বিভিন্ন রাস্তায় টহলের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে পাড়া মহল্লার বাজার নিয়ন্ত্রণে। ঢুকতে গিয়েছিলাম, আমাকে ওদিক দিয়ে বললে এদিক দিয়ে ঢোকেন, তো ভালোই লাগলো। ক্রেতা এবং বিক্রেতা উভয়কের জন্য এই কাজটা আমাদের জন্য সুন্দর হয়েছে। এদিকে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগের কথা জানান সেনাবাহিনীর এই সদস্য। বাজারের গ্যাদারিংটাকে আমরা কমানোর জন্য বাজারটাকে একমুখী করে দিয়েছি। পাশাপাশি যে সবজির দোকানগুলো আছে, কাঁচা বাজারগুলো আছে, সেটাকে আমরা খোলা মাঠে নিয়ে এসেছি। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা সেনাবাহিনীর। পাড়া মহল্লার অলিগলি থেকে কাঁচা বাজার, সব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। চেষ্টা করে যাচ্ছেন করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন করার। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই অসচেতনভাবে বাজার করছেন, কেউ বা রাস্তায় ঘুরছেন। তাই তাদের উদ্দেশ্যে বার্তা ছিল, যতক্ষণ না পর্যন্ত তারা সচেতন হবেন ততক্ষণ পর্যন্ত কোভিড-19 মোকাবেলা করা খুব কঠিন হয়ে পড়বে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। শ্রমিক সংকটে বাগেরহাট ও যশোরে অসহায় কৃষকদের ধান কেটে দিলেন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। খুশি কৃষক। বন্দরনগরী চট্টগ্রামে সেনাবাহিনী কঠোর হলেই প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলিতে মানুষের পাশাপাশি যানবাহনের জটলা কমে যায়। ধাওয়া দিয়ে সেনাবাহিনী সরলেই আবার রাস্তায় ফিরে আসছেন তারা। দিনভর নগরীতে ঘুরে দেখা গেল সেনা সদস্যদের ধাওয়া এবং সাধারণ মানুষের লুকোচুরির এই চিত্র। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
হঠাৎ করে ১৬০২ নম্বর গেট থেকে রেল ক্রসিং পর্যন্ত শুরু হলো সেনা সদস্যদের ধাওয়া। প্রাণপণ দৌড়াতে শুরু করলো অহেতুক রাস্তায় ভিড় জমানো সাধারণ মানুষ। কয়েক সেকেন্ডে খালি হয়ে গেল পুরো এলাকা। অথচ কিছুক্ষণ আগে এখানে রাস্তার পাশে খোলা জায়গায় বসে বাজার। সামাজিক দূরত্ব না মেনে পুরো এলাকা ছিল লোকারণ্য। কঠোর অবস্থান নিয়ে সেনাবাহিনী যেসব মোড়ে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে সেই মোড়ের পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাচ্ছে। উৎসুক জনতা যেমন দৌড়ে চলে যাচ্ছে, ঠিক তেমনি সরে যাচ্ছে যানবাহনও। বৃহস্পতিবার সেনাদের একই ধাওয়ার চিত্র দেখা যায় ১৬ রেল স্টেশন এবং মুরাদপুর মোড়ে। তাদের কঠোর অবস্থানে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যক্তিগত যান চলাচলও কমে যায়। এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সেহেতু আমরা টহলগুলো বাড়ানোর চেষ্টা করেছি। একাধিকবার টহলের মাধ্যমে জায়গাগুলো ক্লিয়ার করছি। এছাড়াও আমরা দেখেছিলাম অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছিল, সেগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি বারবার। প্রতিদিন গড়ে ১০০টি মামলায় অন্তত ১.৫ লাখ টাকা জরিমানা আদায় করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এরপরও নানা জটিলতায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একজন আইন শৃঙ্খলা বাহিনী যদি আক্রান্ত হয়, সাথে সাথে ব্যারাক ক্লোজ করতে হচ্ছে, যার কারণে আমাদের যারা কাজ করছে তাদের সংখ্যাও কিন্তু কমে আসছে। এর মধ্যে যদি জনগণ সচেতন না হয়, সেক্ষেত্রে আমরা আর কি করতে পারি? চট্টগ্রামে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। ভাইরাস বিস্তার ঠেকাতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরে এক গৃহবধূ ও তার 2 মেয়ে সহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে স্ত্রী ও বড় মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুন নাহার। পুলিশ জানায়, শ্রীপুরের আবদার এলাকায় মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা তার 2 মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকতেন। সকালে ফাতেমার দেবর আরিফ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ে বাসায় যান। তখন অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ফাতেমা, শিশু ছেলে ফাদিল এবং তার 16 ও 13 বছরের 2 মেয়ের লাশ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পেছনের বেলকনির দরজা খোলা অবস্থায় দেখতে পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ও পুলিশ সুপার শামসুন নাহার। আমি ঘাস কেটে আইছি, আইসা শুনতেছি যে বলে আরিফ বলে উপরে ডাকছে, ডাকে উপরে গেছে, গিয়ে দেখা যায় বলে গলা কেটে দিছে। 8 বছর থেকে গেছি আমার এই বউ আনি কোনোদিন একটা টু শব্দ হয়েছে না, কেউ সাথী না, সবার লগে বালাম মিল মহব্বতি। তাদের বডি দেখে মনে হচ্ছে যে তাদেরকে হত্যা করার পূর্বে তাদেরকে রেপ করা হয়েছে এবং তাদের বাবা অর্থাৎ এই ফাতেমা যে তার স্বামী মালয়েশিয়া প্রবাসী, সে মালয়েশিয়া বসবাস করে এবং 2 মেয়েটিও মালয়েশিয়ায় বর্ণ হয়েছে। তারা কয়েক বছর আগে এখানে এসে বসবাস করতে শুরু করেছে। আসলে তাদের অরিজিনাল বাড়ি হচ্ছে গফরগাঁও ময়মনসিংহের, মালয়েশিয়া থাকে সে, এখানে এসে তারা বাড়ি করেছে। শেরপুরের পারিবারিক কলহের জেরে আলাদা ঘটনায় 2 গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতরাতে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে ঝিনাইগাতি উপজেলার দক্ষিণ দাঁড়িয়ারপাড়ার বাসিন্দা বাদশাহ, স্ত্রী সেলিনা খাতুন ও তাদের এক মেয়ে। মধ্যরাতে স্ত্রী কন্যা ঘুমিয়ে পড়লে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী। এ সময় দায়ের কোপে আহত হয় তার এক মেয়েও। একই সময় নালিতাবাড়ির নামাছি পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে নাসিমা নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী ও তার সৎ বোনেরা। 2টি ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। করোনা পরিস্থিতিতে প্রতি সপ্তাহে দেশের 1% মানুষ নতুন করে ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। আগামী জুনের মধ্যে প্রায় 30% মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে আসতে পারে বলে শঙ্কা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে ত্রাণ বিতরণ করাই এখন বড় চ্যালেঞ্জ। মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশে সরকারি ট্রাক থেকে স্বল্প মূল্যে পণ্য কেনার এমন দীর্ঘ লাইন দেখা যায়নি গত কয়েক দশকেও। করোনা মহামারীতে বেশিরভাগ মানুষের আয় রোজগার না থাকায় এই পরিস্থিতি। খেটে খাওয়া মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে আরও আগেই। বাস্তবতা হলো, নিম্ন মধ্যবিত্তরাও এখন সংকটে। করোনা আবার আগে এখন 500 ইনকাম করতাম আমরা, এখন ইনকাম নাই, করোনা হিসেবে 1 মাস যাবত
এখন কিছু করতে পারি না। আগে গার্মেন্টসে চাকরি করতাম, পোলা পানি খাওয়া অনেক অসময়। বড় ভাড়া বাইজে গেছে, 2-3 মাসে দিতে পারতেছি না। যতই দিন যাচ্ছে এই ক্ষতিকর প্রভাব, কর্মহীনতা, স্থবির অর্থনীতির যে কষাঘাত, সেটা আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্তের দিকেও যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, লকডাউনের শুরুতে দারিদ্র্য সীমার নিচে ছিল 10% মানুষ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 20%। জুনে মধ্যবিত্তরা তালিকায় যুক্ত হয়ে এই হার গিয়ে 30% পৌঁছতে পারে বলে শঙ্কা তাদের। সরকারের পরিস্থিতি মোকাবিলায় 1,25,00,000 পরিবারের প্রায় 5 কোটি মানুষকে জুন পর্যন্ত ত্রাণ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রেখেছে 3 লক্ষ মেট্রিক টন চাল ও 3,000 কোটি টাকা। এটা আস্তে আস্তে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরাও তারা বুঝছে তাদের সঞ্চয় ফুরিয়ে গেছে। আমরা 91,33,673টি পরিবারকে তালিকাভুক্ত করতে পেরেছি। আমরা প্রায় 5 কোটি লোকের তালিকাভুক্ত হবে। 2,000 টাকা করে প্রতি পরিবারকে দেওয়ার আমরা পরিকল্পনা করেছি। সেই হিসাবে আমরা জুন মাসের 30 তারিখ পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছি। এই 2 মাসে আমাদের 3 লক্ষ মেট্রিক টন চাল এবং প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকা লাগবে। অর্থনীতিবিদরা বলছেন 85% শ্রমিক নিজ এলাকায় বসবাস করেন না, তাই স্থায়ী ঠিকানা হিসেবে ত্রাণের তালিকা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। শ্রমিকদের অনেকেরই কিন্তু লিগ্যাল কোনো ডকুমেন্টেশন নেই। সেক্ষেত্রে তারা যেটা করতে পারে যে বিভিন্ন এলাকা ভিত্তিক বা ইন্ডাস্ট্রি ভিত্তিক বিভিন্ন ধরনের কিন্তু কার্যক্রম চালু করা যেতে পারে। কারা ক্ষতিগ্রস্ত সেটা চিহ্নিত করা, সেটার জন্য সরকারের যে লিস্ট রয়েছে তার পাশাপাশি যেটা করা যেতে পারে, বিভিন্ন ধরনের হটলাইনের সার্ভিস চালু করা যেতে পারে। করোনা দুর্যোগের কারণে মানুষের অর্থনৈতিক জীবনেও এর প্রভাব পড়তে শুরু করেছে, যা রাস্তাঘাটে বের হলেই স্পষ্ট বোঝা যায়। তাই অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক ঝুঁকির মধ্যে পড়া এই বিপুল সংখ্যক মানুষকে যদি সঠিকভাবে ত্রাণ কার্যক্রমের আওতায় আনা না যায়, তাহলে ভবিষ্যতে সামাজিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কৃষিপণ্য পরিবহন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। করোনার কারণে প্রান্তিক চাষিদের ফসল নষ্ট হওয়া ঠেকাতে সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে পাঠানোর কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় বাজারে সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সম্ভব হবে কৃষকের ন্যায্য পাওনা মেটানো। তবে লোকবল সংকটের কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার কারণে জেলায় জেলায় লকডাউন পাল্টে দিয়েছে নিত্যদিনের বাস্তবতা। গণপরিবহন বন্ধ হয়েছে আগেই, করোনা আতঙ্কে কমে গেছে পণ্যবাহী যান চলাচল। ফলে খেতেই পচার উপক্রম হওয়া শাকসবজি, ফলমূল নিয়ে প্রান্তিক চাষির এখন মাথায় হাত। কৃষকের পণ্য বিক্রি নিশ্চিতে পাইকার আড়তদারদের সমন্বয়ে জেলা বিপণন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা পাঠিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে বলা হয়েছে, কৃষি পণ্য পরিবহনে যানবাহন ভাড়া করতে জেলা প্রশাসকদের সহায়তা নিতে পারবেন পাইকার ও ব্যবসায়ীরা। 3-4 জন পাইকার মিলে যাতে ট্রাক নিয়ে আসতে পারে এবং তারা আসার সময় কোনো ধরনের বাধা যাতে না আসে, এই জন্য জেলা প্রশাসক কর্তৃক সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। অধিদপ্তরের দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা জনবল সংকট। অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা আমরা একটা ওয়েবসাইট খুলতেছি, সেখানে কৃষি ব্যবসায়ী যারা আছে, যে পাইকার আড়তদার সবার তালিকা থাকবে। কৃষি বিপণন নীতিমালা যেটা আমরা নিয়েছি, এই নীতিমালাটা যদি কার্যকর করতে হয়, সবচেয়ে বড় বাধা হলো আমাদের জনবল সংকট। আড়তদাররা বলছেন, কৃষিপণ্য পৌঁছে যাওয়ার আগেই জরুরি ভিত্তিতে চালু করতে হবে এই কার্যক্রম। বাধ্যতামূলক দিয়ে দিতে হবে যে একজন গাড়ি এবং তার একজন হেল্পার, সর্বোচ্চ একটা গাড়িতে 1 থেকে 2 জন ব্যাপারী দূরত্ব বজায় যাতে আসে। এই পন্থায় বাজারে পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলেও প্রত্যাশা কৃষি বিপণন অধিদপ্তরের। আমরা নির্ধারণ করে দিব তুমি কত টাকা বিক্রি করবা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নিজেদের রেশন বাঁচিয়ে চট্টগ্রামে এবার অসহায় নিম্নবিত্ত কয়েকশো পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সন্ধ্যার পর নগরীর বাকলিয়া এলাকায় সেনাবাহিনীর ত্রাণবাহী গাড়িতে করে অসহায় মানুষদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। 2 শতাধিক পরিবারকে 15 দিনের খাদ্য সামগ্রী দেন সেনাবাহিনীর সদস্যরা। মূলত সেনাবাহিনীর ইউনিটগুলো নিজেদের রেশন এবং কর্মকর্তাদের আর্থিক সহায়তা থেকে এই খাদ্য সামগ্রীর ব্যবস্থা করছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই রাতেই তারা বাসায় খাবার পৌঁছে দেওয়ার কৌশল নেয়। আসতে পারবে না তো।
করোনার যে মহামারীর বিরুদ্ধে যে আমাদের যে যুদ্ধ, এটার অংশ হিসেবে সেনাবাহিনী লকডাউন নিশ্চিত করা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে 24 পদাতিক ডিভিশন এবং আওতাধীন 7 সুন্দরী এডি ব্রিগেডের তত্ত্বাবধানে আমরা আমাদের নিজস্ব রেশন থেকে এবং বলতে গেলে আমাদের নিজস্ব খাবারের একটা অংশ আসলে আমরা এই গরিব মানুষদের সাথে একটু শেয়ার করছি, তাদের যদি একটু উপকার হয় এবং তারা যদি একটু স্বস্তিতে থাকতে। নেত্রকোনার হাওড়াঞ্চলে ধানের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষকরা। এদিকে হাওড়ে জোয়ারের পানি ঢুকে গেলে ডুবে যাওয়ার আতঙ্কে দিন কাটছে তাদের। তবে জেলার কৃষি বিভাগের দাবি এই সমস্যা নিরসনে হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত শ্রমিকও রয়েছে। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনার হাওড়াঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। প্রতি বছর বিভিন্ন জেলা থেকে 20 থেকে 22 হাজার শ্রমিক ধান কাটতে আসলেও এবার করোনায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। সমস্যা সমাধানে সরকারি অনুদানে অর্ধেক মূল্যে হারভেস্টার মেশিন দিয়ে কাটা হচ্ছে ধান। বাকি যা আছে তা নিজ নিজ দায়িত্বে কাটা হচ্ছে, আর অথবা বাহির থেকে যে প্রতি বছরের লোক আসে সেই লোক এই বছর আসে নাই। আবার ডুবে আছে এই 10-12 জন লোক আপনারা ওই যাইতে পারবেন একটানাতে আর একটানা ওই আমরা এলাম। এদিকে জোয়ারের পানি কোনোভাবে ঢুকে গেলে হাওড়ের জমি তলিয়ে যাওয়ার শঙ্কায় আছেন কৃষকরা। এর আগে ধান কাটা শেষ না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। এদিকে হারভেস্টার মেশিনে সরকার কর্তৃক নির্ধারিত 500 টাকা প্রতি কাঠা হলেও কৃষকদের থেকে বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। 600 টাকা সোয়াল জমি, 700 টাকা 800 টাকা এভাবে কাটা হইতেছে। মালিকে যা যেমনি কাটে এমনি বলতে হবে। কৃষি কর্মকর্তা বলছেন পর্যাপ্ত শ্রমিক কাজ করছে, আর অনিয়মের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি মৌসুমে এই 17-18 হাজার শ্রমিকই কাজ করে, যদিও তারা আসতে পারে নাই সব শ্রমিকই, কিন্তু কম্বাইন হারভেস্টের দাম সেটা ফিল আপ করতেছে। জেলার হাওড় অঞ্চলের 41,000 হেক্টর জমি ধান কাটতে 60টি হারভেস্টার মেশিন ও 10,500 শ্রমিক কাজ করছেন। সময় সংবাদ, নেত্রকোনা। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারণে বাগেরহাট ও যশোরে অসহায় কৃষকদের ধান কেটে দিলেন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এই কার্যক্রমে অব্যাহত থাকবে বলে জানান তারা। আর বিনা খরচে পাকা ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতিতে বাগেরহাটে শ্রমিক সংকটে বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকদের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে জেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম হোসেনের নেতৃত্বে 30 জন স্বেচ্ছাসেবক কয়েকজন কৃষকের জমির ধান কেটে দেন। পরে তারা কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেন, এতে খুশি কৃষক। ধান পাকা রয়েছে, নোনা পানি উঠে যাচ্ছিল, সেই কারণে আসে ছাত্রলীগালারা এসে আমার ধান কেটে উঠেও দিয়ে গেছে। ছাত্রলীগের লোকজন এসে আমার ধান কেটে দিছে, ফসল খুব ভালো হয়েছে, আমি খুব খুশি। সাধারণ কৃষকের পাশে এসে দাঁড়িয়ে ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছে, স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, যে কারণে যাতে করে কৃষকরা তাড়াতাড়ি ফসল ঘরে উঠাতে পারে। যশোরের হরিনার বিলে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে ধান কাটা শুরু করেন দলের 30 জন নেতাকর্মী। শ্রমিক সংকটের এ সময় ফসল ঘরে তুলতে পেরে খুশি চাষিরা। আমার খুবই আনন্দ লাগতেছে, আজকে আমার 4 বিঘা ধান কেটে দিয়েছে। যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের 30 জন নেতৃবৃন্দ নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। প্রয়োজনে এটা আমরা পরবর্তীতে আরো সংখ্যা বাড়াবো। আগামী কয়েকদিনে আরো 7 জন অসহায় কৃষকের ধান কেটে দেয়া হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ। আফরোজ রিয়া, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। দেশে করোনায় আরও 7 জন সহ 127 জনের মৃত্যু। নতুন শনাক্ত 414, 2000 নতুন চিকিৎসক ও 6000 নার্স নিয়োগের সিদ্ধান্ত। 58 জেলায় ছড়িয়েছে ভাইরাস। রমজানে সবাইকে বাসায় তারাবি নামাজ আদায়ের নির্দেশনা। মসজিদে জামাতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 12 জন। জনস্বার্থে মেনে চলার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। সাধারণ ছুটির আওতার বাইরে 18টি মন্ত্রণালয় ও বিভাগ থাকছে শর্ত মেনে কলকারখানা খোলার সুযোগ। পর্যায়ক্রমে চালু হবে গণপরিবহন। করোনাকালে দারিদ্র্যসীমার নিচে নামতে পারে প্রায় 30% মানুষ। জুন পর্যন্ত 5 কোটি মানুষ পাবে ত্রাণ। ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এবং লকডাউনের মধ্যে গাজীপুরে ভয়াবহ হত্যাকাণ্ড। মধ্যরাতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সন্তান সহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা। মিলেছে ধর্ষণের আলামত।
এ ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।